আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য একেবারে শুরু থেকে ইংরেজিগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আশা করছি আপনি যদি ক্লাসটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন। আর আমার সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা এই জিনিসটি একটু আমাকে শেয়ার করবেন। আজকে আমি চেষ্টা করব আমাদের ছোট্ট বন্ধুদেরকে একেবারে যেন শুরু থেকে কারেক্ট ফর্ম অফ ভার্বসটি শিখিয়ে দেওয়ার জন্য। একটু বলবেন আমাকে যারা আমার ক্লাসে যুক্ত হয়ে আছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং আমার ক্লাসটি বা আমার সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করুন, একটু জানাবেন দয়া করে। আমরা একটু ওয়েট করছি কারণ আমাদের এখানে আছে ক্লাসে অনেকে যুক্ত হবে। তা আমি ক্লাসটি শুরু করার পূর্বেই বলে দিলাম যে আপনি কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন। আর আমরা যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করব একেবারে আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিভাবে কারেক্ট ফর্ম অফ ভার্বস গুলো কিভাবে আমি সহজ করে বুঝিয়ে দিতে পারি সেটি চেষ্টা করব। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সামনের দিকে আগাই। আজকে আমরা প্রথমত দেখে নেব একজন শিক্ষার্থী কিভাবে কি করতে পারে, যে কারেক্ট ফর্ম অফ ভার্বস গুলো সহজে কিভাবে করতে পারে সেই জিনিসটি আমরা আলোচনা করছি। তবে আমরা বলতে চাচ্ছি একজন শিক্ষার্থী কখন পারবে, যে কারেক্ট ফর্মস অফ ভার্ব গুলো কখন পারবে সেটি যদি জানতে চায় প্রথমত আমাকে কয়েকটা জিনিস সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে আমাকে প্রথমত পার্সন জিনিসটা চিনতে হবে। ঠিক আছে? আমি প্রথমে বলে দিচ্ছি যে পার্সনটা আমাদের লাগবে কেননা যে রাইট ফ্রম ভার্বস এ পার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা দেখে নিব, আমি মুখে বলে দিচ্ছি যে পার্সন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জানি কি পার্সনকে সাধারণত আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট পারসন, আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? যে এই পারসন গুলো ফার্স্ট পারসন বলতে আমরা বুঝি মূলত বক্তা নিজেকে বোঝানোর জন্য যেসব শব্দগুলা ইউজ করে সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আর বক্তার কথাগুলো যারা শুনে তাদেরকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করে তাকে আমরা সেকেন্ড পারসন বলি। এবং আমরা, তুমি, তোমরা ব্যতীত বাকি যারা থাকবে সবাই হচ্ছে থার্ড পারসন। তবে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে কতগুলো শব্দ সিঙ্গুলার হতে পারে আর কতগুলো শব্দ প্লুরাল হতে পারে। যেমন আমি পরবর্তী বলেছি নাম্বার। ঠিক আছে? আমাদের যেমন একজন শিক্ষার্থীর প্রথমত পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর আমরা দেখে নিব যে আপনার নাম্বার সম্পর্কে। তাহলে বলেছি কি পার্সনকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পারসন মানে কোনটা? আমরা। এই ২ টা মনে রাখলে হয়েছে। এরপরে আ সেকেন্ড পারসন কোনটা? সেটা হচ্ছে তুমি, তোমরা। তাহলে এই ৪ জন ব্যতীত আমরা, তুমি, তোমরা। এই ৪ জন ব্যতীত বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? তবে একটা সমস্যা আছে, আমরা জানি কি এই পারসনকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? ২ ভাগে। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? আমি একটু স্থির করে, কারণ ছোটদের পড়াশোনা একটু বুঝিয়ে পড়তে হয়। আর আরেকটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? তো আমরা জানি কি সিঙ্গুলার মানে হচ্ছে আপনার একবচন আর প্লুরাল মানে হচ্ছে বহুবচন বা একের অধিক যা হয়। ঠিক আছে? আমরা এইটুকু বুঝলাম। এরপরে পরবর্তী আসছি ৩ নাম্বারে আমাদের যে টেন্স সম্পর্কে আমাদের একজন শিক্ষার্থীর পরিপূর্ণ ধারণা থাকতে হবে। কেননা কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে আপনার এই ৩ টের উপর সীমাবদ্ধ। আমি যতটুকু বুঝছি যে একটা হচ্ছে পার্সন চিনতে হবে। ২ নাম্বারে নাম্বারের যে নিয়মগুলো আছে সেই জিনিসগুলো জানতে হবে। তারপর যে ৩ নাম্বারে যে টেন্স আছে ওই টেন্স গুলো আমাকে জানতে হবে। কেননা যেমন ১ম এ আমরা যে বলেছি পারসন। যেমন আমি যদি এখন বাক্য প্র্যাকটিস করি, যখন জিজ্ঞেস করা হয়, "I কোন পারসন?" তাহলে বলতে হবে ফার্স্ট পারসন। সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। কেননা I বলতে আমি একজনকে বুঝি। এরপর আমি যদি বলি আরেকটা we দিলাম। এই we টা কোন পারসন?
ফার্স্ট পার্সন সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল, কেননা উই বলতে আমরা, একের অধিক বোঝাচ্ছে। আচ্ছা, এরপর একটা দেখতে পাচ্ছি আমরা ইউ, ঠিক আছে, এই যে ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তারপর আরেকটা যদি আমি ইউ বলি, এটা কোন পার্সন? এটাও সেকেন্ড পার্সন। তার মানে আমরা জানি কি ইউ, ইউ, তুমি, তোমরা, সেকেন্ড পার্সন। আচ্ছা, এই শব্দগুলো ব্যতীত বাকি যে শব্দগুলো আছে, যেমন এখানে আছে হি, এটা কোন পার্সন? থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কেননা হি বলতে আমি একজনকে বুঝি, সে বা তিনি। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, যেমন এখানে যদি আমি সি দিই, এটি বলতো কোন পার্সন? এটি হচ্ছে থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কেননা সি বলতে আমি একজনকে বুঝি, তিনি। ঠিক আছে, এই জিনিসটা বোঝাচ্ছে। যেহেতু আমার ক্লাসগুলো যারা দেখছেন, এটি হচ্ছে ছোট বাচ্চাদের পড়াশোনা, বিশেষ করে আমরা যারা 5 এর নিচে আছে, আমি এই ক্লাসটিও তাদের জন্য করছি। আর যারা উচ্চ লেভেলে আছে তারাও তাদের দেখতে পারে, কেননা আমরা ছোটদেরকে একটু স্থির ভাবে ধীরে সুস্থে বোঝাতে হয়। আচ্ছা, তাহলে এটা দেখলাম যে আমরা পার্সন গুলো দেখে নিলাম। এরপর নাম্বার, নাম্বার কেন লাগবে? যেমন আমি একটা জিনিস বলি, কেন লাগবে নাম্বার, আমি কেন বলছি, যেমন আমাদের একটা কথা আছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করে। এটা কোত্থেকে আসবে? যেমন আমরা যে বলি এই যে নাম্বার বলেছি না, এই নাম্বারের মধ্যে কতগুলো নিয়ম আছে। নিয়মগুলো কি? যে যদি কখনো কোনো একটা, যেমন কয়েকটা নিয়ম আমি এখানে বোঝাই দিচ্ছি, আগে ক্লাসটি শুরু করার পূর্বে আগে বলে দিচ্ছি। আচ্ছা, যেমন এই নাম্বার থেকে কতগুলো ওয়ার্ড আছে, যেমন আমরা একটা শব্দ জানি ডো। আচ্ছা, এই ডোটার যদি আমি কখনো সিঙ্গুলার থেকে প্রয়োগ করতে চাই, আমি কি এস যোগ করব না ইএস যোগ করব? সেটা হচ্ছে, যদি কখনো কোনো সময় কোনো একটা শব্দর শেষে উ থাকে, তার পূর্বে যে ডি আছে সেটা যদি কনসোনেন্ট হয়, আমরা অবশ্যই কি যোগ করব? ইএস যোগ করব। এখানে একটা জিনিস বলি, যেমন ইংরেজিতে আমরা অ্যালফাবেট পাই টোটাল কয়টা? 26টা। ঠিক আছে, আমি একটু শুরু থেকে দেখাচ্ছি। ইংরেজিতে মোট বর্ণ পাচ্ছি কয়টা আমরা? 26টা। ঠিক আছে, এই 26টা। জি, জি স্যার, একজনে কমেন্টস করেছে ক্লাসটা কি সেভ থাকবে? অবশ্যই থাকবে। এই ক্লাসটি আমি এখান থেকে ডাউনলোড করে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেখানেও শেয়ার ভিত্তিক করে রেখে দিব। আচ্ছা, তাহলে বলতেই চাচ্ছি এখানে যেটা অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেট হচ্ছে ইংরেজিতে মোট 26টি। এটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো কি কি? একটা হচ্ছে ভাওয়েল, এক প্রকার হচ্ছে ভাওয়েল। যেমন ভাওয়েল কয়টি? 5টি। আরেকটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কয়টি? যেমন 26টি বর্ণকে আমরা যখন 2 ভাগে ভাগ করেছি, এক ভাগের নাম হচ্ছে ভাওয়েল, 5টি। কনসোনেন্ট কয়টি হবে তাইলে? 21টি। আমি বলেছি যেমন আমাদের একজন শিক্ষার্থীর এই জিনিসগুলো জানতে হবে। যেমন বাবল কয়টি? 5টি। 5টি গুলো কি কি? যেমন একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ই, আরেকটা হচ্ছে আই, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ইও। এই মোট 5টি বর্ণ হচ্ছে ভাওয়েল। এই 5টি ছাড়া বাকি সবগুলো কি হবে? কনসোনেন্ট হবে। যেমন এই শব্দের এখানে বলেছি, যদি যেমন এখানে ও আছে কখনো শব্দ শেষে, এর পূর্বে আছে ডি, ডি হচ্ছে কনসোনেন্ট। তা আমরা যদি এটার শেষে আমরা কি এস যোগ করব নাকি ইএস যোগ করব? অবশ্যই ইএস যোগ করতে হবে, কেননা এই ও এর পূর্বে কি আছে? আপনার কনসোনেন্ট আছে, যার কারণে আমাকে ইএস যোগ করতে হচ্ছে। আমি যদি আরেকটা শব্দ দিই, যেমন একটা শব্দ দিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে ব্যাম্বু। ঠিক আছে, ব্যাম্বু। আচ্ছা, এখন যেহেতু ব্যাম্বু আছে, দেখুন তো শব্দের শেষে কি আছে? ও আছে। এই ও এর পূর্বে আরেকটি ও আছে, আমি দেখবো শব্দের শেষে একটি ও আছে, ওটাই। এর আগে যদি 10টা উ থাকে সেটা আমি দেখবো না। আমি দেখবো খালি কয়টা? একটা। শব্দ শেষে যদি একটা উ থাকে, তার পূর্বে যদি ভাওয়েল থাকে, আমি কি যোগ করব? এস যোগ করব। যেমন এই নিয়মগুলো হচ্ছে আমাদের নাম্বারের নিয়ম। ঠিক আছে? আমাদের যে নাম্বার আছে না, এই নাম্বারে যেকোনো বইয়ে আপনি কতগুলো শব্দ পাবেন। এই শব্দগুলো সিঙ্গুলার থেকে কিভাবে আমরা প্রয়োগ করব সেই জিনিসটা আমরা অবশ্যই জেনে নিব। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা টেন্স, 3 নাম্বার। টেন্স জিনিসটা একেবারে আমাদের শিক্ষার্থীর অবশ্যই জানতে হবে। আচ্ছা, টেন্স বলতে আমরা কি বুঝি সেটা বোঝো। সচরাচর আমরা কি বুঝি? যেমন আমাদের 3টি কাল আছে। কোন কোন কাল? একটা হচ্ছে অতীতকাল, আরেকটা হচ্ছে বর্তমান কাল, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ঠিক আছে? 3টি কাল আছে। এই 3টি কাল যদি আমি সহজে বোঝাই, যেমন আমাদের যখন নির্বাচন আসে, যখন ইলেকশনে মানুষ দাঁড়ায়, তখন যারা দাঁড়ায় তখন আমাদের গ্রামে গ্রামে গিয়ে বলে যে আমি আপনাদের সাথে ছিলাম, এখন আছি,
ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো। এই যে কথাটা, আমি ছিলাম, অতীতে ছিলাম। তাহলে বর্তমানে আছি এবং ভবিষ্যতে আপনাদের থাকবো। আমি ছিলাম, ওটা হচ্ছে কোন টেন্স? পাস্ট। আশা করছি আমার কথা শুনতেছেন। আসলে হঠাৎ করে লাইন একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। তার জন্য চেষ্টা করছি আবার যেন আমরা ফিরে আসার জন্য। তো আমি এটা হঠাৎ করে দুঃখিত, একেবারে আ লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে দুঃখ প্রকাশ করছি। এরপরে আমি চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটি দেখা যাচ্ছে। আ মাঝখানে একটু আমাদের লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা এইটুকুর মধ্যে আটছিলাম। পরবর্তী আমরা এরপরে পরবর্তী যে চার্ট আছে বারবের, আমি এই চার্টটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনি একটু জানাবেন কি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? কারণ একটু মাঝখানে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটু আমাকে জানাবেন আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। মাঝখানে হুট করে লাইনটা কেটে গেছে, তার জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা যে চার্ট দেখতে পাচ্ছি, চার্টটা হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছি যে ভার্বের সঠিক যে বাছাই করা। আমরা যে একটা ভার্বকে কিভাবে বাছাই করব সেই জিনিসটা দেখতেছি। আচ্ছা, এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি। চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ভার্বকে ২ ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ১ নাম্বার আমি দেখতে পাচ্ছি ১ম হচ্ছে সঠিক ভার্বটি বাছাই করতে হবে। ২ নম্বর হচ্ছে বাক্যাংশের একটিমাত্র ভার্ব বসাতে হবে। অর্থাৎ এই পাশে বলেছি আমরা একেবারে ৪ দেখতে পাচ্ছি, আর এই পাশে দেখতে পাচ্ছি। এখানে বললাম যে বাক্যাংশে একটিমাত্র ভার্ব, তারপরে বলছে আবার বাক্যাংশে একটি ভার্ব থাকার পরেও অতিরিক্ত ভার্ব চাইলে থাকতে পারে। আচ্ছা, আবার বলেছে এখানে এই ৪ থেকে আমরা দেখতে পাচ্ছি ৩ নাম্বারে, অর্থাৎ ৩ নাম্বার ২ টা। এখানে বলেছে যদি সাবজেক্টটি ডুয়ার হয়। ডুয়ার কি?
ডোয়ার কি জিনিসটা বুঝাই দিচ্ছি। যদি সাবজেক্টটি ডোয়ার হয়, ডোয়ার মানে যে যদি নিজে নিজে কাজ করে। একটা বাক্যের সাবজেক্ট থাকবে, নিজে নিজে কাজ করবে। আরেকটি বাক্যের সাবজেক্ট নিজে নিজে কাজ করবে না। অর্থাৎ যেমন আমি যদি বলি, যেমন আমি একটা বাক্য এখানে লিখে দেখাচ্ছি। মানে আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? আই ডু দ্য ওয়ার্ক বললাম। ঠিক আছে? এইখানে এই বাক্যের মধ্যে আই কিন্তু কাজটি নিজে নিজে করছে। আমি যদি আরেকটা বাক্য দিই, যেমন আমি যদি আপনাকে কিভাবে বাক্য দেয়া, এই যে রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে? রাইস ইজ ইটেন বাই মি। যে এখানটা বাক্য দিলাম। তাহলে এখন এখানে রাইস মানে হচ্ছে ভাত, কিন্তু এটা নিজে নিজে খেতে পারে না। তার মানে আমি যেটা বলেছি ডোয়ার সাবজেক্ট যদি ডোয়ার হয়, ডোয়ার মানে সাবজেক্ট যদি নিজে করে, সেটা হচ্ছে আমরা এই যে এইটা মানে ডোয়ার। আর যদি সাবজেক্ট যদি নিজে নিজে কাজ না করে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি ডোয়ার না হয়। মানে একটি বলেছি ডোয়ার হয়, আর একটা বলছি ডোয়ার না হয়, এটা বললাম। তারপরে বলেছি এখানে একটা জিনিস বোঝালাম যে সাবজেক্ট যদি ডোয়ার হয় আর একটা ডোয়ার না হয়, ঠিক আছে? একটু খেয়াল করবেন, যখন সাবজেক্টটি ডোয়ার হবে তখন কি হবে, ভার্বটি আপনাকে টেন্স অনুসারে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আবার সাবজেক্ট যখন ডোয়ার না হয় তখন আপনাকে টেন্স অনুযায়ী টু বি ভার্ব প্লাস এরপরে বিতে দিতে হবে। যেমন এখানে দেখুন আমি বলেছি সাবজেক্টের পর এখানে কি আছে, ইচ আছে। ইচ এর পরে কিন্তু কি হবে, বিতে হবে। ঠিক আছে? আমরা এখানে যে সাবজেক্ট যেহেতু আছে, নিজে নিজে কাজ করছে, এখানে কিন্তু ডু হবে। আমি সেটা পরে দেখাচ্ছি, যে শুধুমাত্র এখান থেকে তাহলে আমরা চারটা দেখিয়ে নিই, আমাদের ছোট্ট বন্ধুরা হয়তো এগুলো বুঝতে পারবে না। আমি পরবর্তী তাহলে আমাদের যে নিয়ম আছে নিয়মতে একেবারে একটা করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি একটু চার্ট দেখতে পাচ্ছি, চারটা শুধুমাত্র আমি আপনাকে দেখাই। যেখানে লেখা আছে, আমরা প্রথমে দেখলাম যে বায়োকে আমরা দুই ভাগে ভাগ করেছি, আর এই পাশে দুই, এই পাশে দুই বলেছি। এরপর আমরা বলেছি সাবজেক্টটা যদি ডুয়ার হয়, সেই ক্ষেত্রে ভার্বটা পরিবর্তন হবে কিসের পরিবর্তে, টেন্স অনুযায়ী। 4 নাম্বারটাও যদি সাবজেক্ট যদি ডুয়ার না হয়, সেক্ষেত্রে বি থ্রি হবে। সেটা আমি একটু পরে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই চারটাতে আপনারা দেখে নেবেন। আমরা এখন পরবর্তী নিয়মে চলে যাই। এই যে আমি একটু আগে যে আপনাদের একটা নিয়ম বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল বর্গের শেষে এস বা ই এর যোগ হবে। যেমন আমি এক নম্বরে দেখতে পাচ্ছি, আমরা এক নম্বরে আমি একটা নিয়ম দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল বর্গের শেষে এস বা ই এস হবে। আচ্ছা, দেখুন তো এখানে বলেছি আমরা যখন একটা বাক্য তৈরি করি, ইংরেজিতে একটা বাক্যের ক্ষেত্রে তিনটা জিনিস থাকে সচরাচর। একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে ভার্ব, আরেকটি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? আমি বলি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে সাবজেক্টটি, একটা হচ্ছে আপনি দেখবেন যে যেমন প্রথমে বলেছিলাম, একটি হচ্ছে পারসন, ঠিক আছে? আরেকটি হচ্ছে নাম্বার। নাম্বার আমি প্রথমেই আপনাদেরকে কথাটি বলেছিলাম। তো বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ঠিক আছে? হয় এস যোগ হতে পারে অথবা ইএস যোগ হতে পারে। কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব, তার জন্য আপনাদের এই নাম্বার থেকে কতগুলি নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাকে পড়তে হবে। আমি ক্লাসের শুরুতে একটু করে দেখিয়েছিলাম। যেমন আমি বলেছিলাম যে একটা ডু আছে, আপনি এই শব্দের শেষে কি এস যোগ করবেন নাকি ইএস যোগ করবেন? যেমন এখানে ও আছে, ও এর পূর্বে ডি আছে। এখন ও এর পূর্বের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, আপনাকে অবশ্যই কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। আবার আপনার যদি কখনো ভাওয়েল থাকে, আপনাকে এস যোগ করতে হবে। তা আমি এখানে বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যেমন আমি এখানে দেখলাম যে একটা হি আছে। আচ্ছা বলুন তো এই হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি অন্য কিছু বলা যাবে কি? আমার ক্লাসে যারা দেখছে, আমার ছোট্ট বন্ধুরা, আশা করবো তোমরা একটু কমেন্টসে আমার সাথে কথা বলবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা, তোমরা যেন সরাসরি কথা বলতে পারো, প্রয়োজন আমি জুমের মাধ্যমে ক্লাসটি চালু রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বলতে যাচ্ছি এখানে যেটা হি আছে, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যে একটা শব্দ আছে ডু, এই ডুটা যখন আমরা এই জায়গাতে বসাবো, তখন কি ডু হবে না ডাস হবে? তা আমরা জানি কি এইখানে এটা যদি শুদ্ধ করতে চাই, অবশ্যই আমাকে ডাস করতে হবে। কেননা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের শেষে এস বা এর যোগ করতে হবে।
তাহলে কখন এস যোগ করবে, কখন ইএস যোগ করবে, সেই জিনিসটা আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম? ১ নম্বর বাক্যটি শেষ করলাম। এরপরে ২ নম্বর বাক্য দেখবো আমরা। ২ নম্বর বাক্যে আমরা দেখতেছি যে এখানে সাবজেক্ট আছে একটা। আচ্ছা বলুন তো এই সাবজেক্টটা কোন পারসন এ পড়বে? বলো, এটা কোন পারসন এ পড়বে? কি থার্ড পারসন হবে নাকি ফার্স্ট পারসন হবে নাকি যে থার্ড পারসন প্লুরাল নাকি সিঙ্গুলার কোনটাতে যাবে? একটু বললে ভালো হয়, আমার জন্য একটু সুবিধা হয় যে ক্লাসগুলো যেন সবাই দেখতেছে এমনটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন বলতে চাচ্ছি উই হচ্ছে কোন পার্সন? আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, কেননা আমরা জানি কি উই বাণী হচ্ছে আমরা। আমরা কখনো সিঙ্গুলার হবে না, মানে আমরা বলতে তো অনেকেই আছে, আর ওটা তো সিঙ্গুলার কখনোই সম্ভব না যে ওটা সিঙ্গুলার হবে। আমরা মানি একের অধিক, ২ জন ৩ জন ৪ জন ৫ জন ৬ জন, যে অনেকই হতে পারে, ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই যেহেতু প্লুরাল। আচ্ছা বলুন তো সেহেতু যেহেতু ওই যেহেতু প্লুরাল আছে, আমরা কি এর সাথে কি কখনো এস বা ইএস যোগ করবো? না, কখনোই না। কেননা যে সাবজেক্টের পরে অর্থাৎ সাবজেক্টের পরে যদি বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা কখনো কি করতে পারি না যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব না। সেক্ষেত্রে এইখানে যে প্লে আছে, এই প্লেটা এখানে প্লেই বসে যাবে, কোনো পরিবর্তন ছাড়াই। আচ্ছা, এরপরে ৩ নাম্বারে দেখবো। ৩ নাম্বারে যে একটা বাক্য আছে যেখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি সে। সেই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা কোক আছে, ঠিক আছে? এই শব্দটা যখন আমরা এখানে বসাবো, তাহলে এই শব্দের শেষে আমাকে কি যোগ করতে হবে? একটা এস যোগ করতে হবে। কেন? সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে? এরপর আমরা ৪ নাম্বার দেখবো। ৪ নাম্বারে যে বাক্যটা দেখতে পাচ্ছি এখানে বলেছে রহিম। রহিম একজন ব্যক্তির নাম। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো আমাকে বাক্যর সাথে বা বাক্যে যে একটা ভার্ব বসাতে হবে, এই ভার্বটার সাথে অবশ্যই কি যোগ করতে হবে? এস বা এস যোগ করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যদি কখনো কোনো একটা শব্দের শেষে ই দেওয়া থাকে আগে থেকে, তাহলে ওই শব্দের সাথে আপনি খালি কি যোগ করবেন? এস যোগ করবেন। তার মানে কখনো কোনো একটা শব্দ শেষে যদি ই থাকে, তুমি আবার কি যোগ করবে না? ইএস যোগ করলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে। তো সুতরাং আমাদের কি করতে হবে, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তাহলে আমি ওই শব্দের শেষে আবার ইএস যোগ করব না। কি যোগ করব আমরা? শুধুমাত্র এস যোগ করব। যেমন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, শব্দটা হচ্ছে ড্রাইভ, ঠিক আছে? যেমন আমরা এখানে ৪ নাম্বারটা শব্দ দেখতে পাচ্ছি ড্রাইভ, ঠিক আছে? এই যে ড্রাইভ, এই শব্দ শেষে তো আগে থেকেই ই ছিল। আমি এই শব্দের শেষে যদি কখনো আমাকে এস বা ইএস যোগ করতে হয়, আমি এখানে শুধুমাত্র কি যোগ করব? এস যোগ করব। কখনো ইএস আবার যোগ করব না। যদি যোগ করে থাকি তাহলে আমার বাক্যটা ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আমাদের ৫ নাম্বার যেটি আছে, ৫ নাম্বার বাক্যটি আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন, সাবজেক্ট আছে কি? দে আছে। দে মানে হচ্ছে তারা, ঠিক আছে? তারা। তারা কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। কেননা একের অধিক, তারা বলতে অনেক মানুষকে বোঝাচ্ছে। যেহেতু বেশি মানুষকে বোঝাচ্ছে, সেহেতু আমি কি করতে পারি? এটা হচ্ছে প্লুরাল। আর আমি তো আমার উপরের নিয়মে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার হলে দেয় কিন্তু থার্ড পারসন সত্য। যেমন যে আমি একটা জিনিস শব্দ লিখলাম দে, এটা কিন্তু থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। কেননা দে মানে তারা, থার্ড পারসন সত্য কিন্তু সিঙ্গুলার হবে না। এই জন্য আমরা এখানে যেটা সিং আছে, এই সিং শব্দটি যা আছে আমরা তাই বসাই দেব, সিং বসিয়ে দিব কোনো পরিবর্তন ছাড়াই। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তী আমরা ২ নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি। ২ নাম্বার নিয়মটা আমি একটু ভালো করে দেখবো। আগে দেখি নিয়মটা কি বলেছে। বলেছি এই যে ২ নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি সাবজেক্টের পর, ঠিক আছে? এখানে সাবজেক্টের পর যদি কি থাকে? এম যার থাকে, এম থাকে, ইস থাকে, আর থাকে অথবা ওয়ার থাকে। তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তবে এখানে একটা শর্ত দিয়েছি, শর্তটা হচ্ছে বাক্যটি অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ আর প্যাসিভ কি? আমি প্রথমে আপনাদেরকে কথাটি বলেছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ কি। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে পাশে বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ বলতে সর্বদা
সাবজেক্টটি নিজের কাজটি নিজে করবে। যেমন আমি যদি একটা বাক্য দিই আপনাকে, এখানে একটা বাক্য দেখাচ্ছে। আপনি যদি এই বাক্যটা ক্লিয়ার করেন তাহলে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে এখানে যদি আমি বলি হি ইজ গোয়িং টু ঢাকা। একটা বাক্য দিলাম। গোয়িং টু ঢাকা। ঠিক আছে? এই যে একটা বাক্য দিলাম আমি যে হি ইজ গোয়িং টু ঢাকা। আচ্ছা বলেন তো এখন এই বাক্যের মধ্যে কি নিজে নিজে ঢাকা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই যেহেতু নিজে নিজে ঢাকা যাচ্ছে তাহলে কি করতে হবে এই সাবজেক্টের পরে যদি ইজ থাকে ইজ এর পর আপনাকে অবশ্যই কি যোগ করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি এটা মুছে ফন্টটা একটু চিকন করে লিখি। হয়তো এখানে একটু সমস্যা হচ্ছে। আমি বড় করে দিচ্ছি তো বাচ্চারা যেন বুঝতে পারে। আচ্ছা, তো প্রথমত আমরা এখান থেকে লিখি যেমন এখানে একটা বাক্য লিখছি। ঠিকঠাক করবেন আবার লিখতেছি আমি বাক্যটি যেমন লেখা আছে হি ইজ গোয়িং টু ঢাকা। ঠিক আছে? হি ইজ গোয়িং টু ঢাকা। আরেকটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমি আরেকটা বাক্য লিখতেছি সেটা হচ্ছে আমি দিলাম যে রাইস। ঠিক আছে? রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে? ইটেন বাই মি দিলাম। আচ্ছা দেখুন তো একটু ভালো করে খেয়াল করবেন এখানে। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে হি। এর পরে ইচ আছে। হি কিন্তু একটিভ কেননা যে কাজটি নিজে নিজে করছে। কিন্তু রাইস কি নিজে নিজে কোনো কাজ করার ক্ষমতা রাখে? না কখনো না। রাইস মানে তো ভাত। ভাত তো আর নিজে নিজে খাইতে পারে না। ভাত অন্যকে খাইতে হয় বা অন্য কেউ খায় এটা। তখন সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় মানে নিজে নিজে কাজ করে সেক্ষেত্রে সাবজেক্টের পর যদি am is are was were থাকে এরপরে ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। আর সাবজেক্ট যদি অ্যাক্টিভ না হয় বা নিজে নিজে কাজ করার ক্ষমতা না রাখেন সেক্ষেত্রে এই টু বি বার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে বি থ্রি হবে। ঠিক আছে? এরপরে কি থ্রি হবে? বি থ্রি হবে। আচ্ছা এরপরে আমরা পরবর্তী দেখলাম তার মানে এই জিনিসটি আপনাদেরকে বোঝাতে পারলাম। তার মানে সাবজেক্ট যদি আমি একটু ভালো করে বোঝাচ্ছি বা একটা কথাকে বারবার বলছি এটা যদি আপনার সমস্যা হয় আমাকে জানাবেন। কারণ এগুলো হচ্ছে ছোটদের পড়াশোনা। ছোটদের পড়াশোনা করার সময় একটু ঠান্ডা স্থির হয়ে একটু একটু বোঝাতে হয়। মানে এরা বুঝতে পারে না কখনো এগুলো। আচ্ছা এরপর আমরা পরবর্তীতে এটা মুছে দিচ্ছি। আমরা কি করব এখানে পরবর্তী যে প্র্যাকটিস গুলো আছে প্র্যাকটিস গুলো একটু আমি করি একটু খেয়াল করবেন। এগুলো ছোটদের পড়া একটু স্থির হয়ে আমাকে বাক্যগুলো ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা এখন আমরা কি করব? দেখতে পাচ্ছি ১ নাম্বারটা প্র্যাকটিস আছে। ১ নাম্বার। বাক্যটা কি? বাক্যটা হচ্ছে যেখানে লেখা আছে হি আছে। তারপরে কি আছে? একটা ইচ আছে। ঠিক আছে? ইচ আছে। আচ্ছা এখন হি তো একটি। তার মানে নিজে নিজে কাজ করার ক্ষমতা রাখেন। আচ্ছা এরপরে যদি ইজ থাকে, আমাকে যদি এই যে ডু আছে না? এই ডু ভার্বটা যদি এই জায়গাতে আমাকে বসাতে হয়, আমি কি করব? অবশ্যই আইএনজি যোগ করব। এই যে ডু এর সাথে আমি আইএনজি যোগ করব। কেন আইএনজি যোগ করব? তা আমি বলেছি এই যে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করছে। তার মানে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। অর্থাৎ তিনি মাঠের মধ্যে কি করছেন? কাজটি নিজে নিজে করছেন। যার কারণে আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যদি নিজে নিজে না করতো, সাবজেক্টটা যদি নিজে নিজে কাজ করার ক্ষমতা না রাখতো বা সেটা যদি ডুয়ার না হতো, আমি অবশ্য বি3 বসাতাম। আচ্ছা, এর আগে পূর্বে আমি এই কথাটা আপনাদেরকে বলেছি। আচ্ছা ২ নাম্বার বাক্য দেখবো। ২ নাম্বার বাক্য দেখতে পাচ্ছি এখানে আই আছে। আই এর পরে কি আছে? এম আছে। ঠিক আছে? এম আছে। আচ্ছা, এখন এখানে একটা শব্দ দিয়েছি প্লে। আপনি যখন প্লেটা এই শূন্যস্থানে বসাবেন তখন কি করবেন? সাবজেক্টের পরে এম আছে। এম এর পরে যদি আপনি একটা বাক্য বসান বা এই শব্দটা আপনি এখানে বসান তখন কি হবে? প্লেইং হবে। এই যে প্লেইং মানে এই শব্দের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরেকটি দেখছি। আরেকটি যে ৩ নাম্বার যে বাক্যটি আছে, ৩ নাম্বার বাক্যটা দেখতে পাচ্ছি। ইউ আছে, সাবজেক্ট। এখানে কি আছে? আর আছে। এরপর যদি আপনি কখনো কোনো একটা ভার্ব বসাতে চান, সেক্ষেত্রে এখানে একটা শব্দ আছে ড্রাইভ। ঠিক আছে? আপনি কি ড্রাইভ থাকলে ড্রাইভ এর সাথে আইএনজি যোগ করবেন? না স্যার। আপনি কি করবেন? যেমন এইখানে যে একটা শব্দ আছে ড্রাইভ। এখানে যেটা আছে, এই টাকে ১ম এ বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপর কি করতে হবে? আপনাকে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আ একটু ছোট করে দেখি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা দেখছি যে এখানে যেটা আছে, হ্যাঁ? যেটা আছে, আপনি এখানে যদি কখনো কি করতে চান, আইএনজি যোগ করতে চান, এই টা আর এখানে বসানো যাবে না। তাহলে কি করতে হবে?
এই যে ডি আর আই, এই যে বি আই এন জি, তার মানে ইটা আর কখনো ব্যবহার করব না। যদি ব্যবহার করি আমার বাক্যটা ভুল হয়ে যাবে। মানে ইর সাথে আমরা কখনো কি করব না, ই আছে, এই ই এর সাথে আবার কি যোগ করব না, আইএনজি যোগ করব না। আমরা খালি কি যোগ করব, ইটাকে একেবারে বাদ দিয়ে দেব, একেবারে বাদ দিয়ে আমরা আইএনজি যোগ করব। আচ্ছা, এরপর আমরা 4 নম্বরে যে বাক্য আছে এই 4 নম্বরে দেখছি। 4 নম্বরে দেখুন তো এখানে কি আছে, এই যে দে আছে, তারপরে কি আছে, একটা আর আছে। দেরা তো কাজ নিজে নিজে করতে পারে, এটা হচ্ছে একটি, কেননা তারা কাজ করে, তারা তো মানুষ, নিজে নিজে কাজ করার ক্ষমতা রাখেন। সেই ক্ষেত্রে এখানে যে শব্দটা আছে মেক, ঠিক আছে, এখানে যে মেক আছে, এই মেক শব্দটা আমরা কি করব, আমরা যখন শূন্যস্থানে বসাবো, আগে তো বলেছি কথাটা, এখানে যেটা ই আছে এই ইটাকে বাদ দিতে হবে। তার মানে আমরা কি করতে পারি, এখানে এম এ কে, ইটার বসাবো না, এর পরিবর্তে আইএনজি যোগ করবো, তার মানে মেকিং হবে। আপনাদের কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় দয়া করে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার প্রি ক্লাসের কাজ হচ্ছে আপনাদের বুঝিয়ে দেয়া। আচ্ছা, এরপর আমরা 5 নম্বরে দেখবো। 5 নম্বরে যে একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে হি আছে, সাবজেক্ট নিজে নিজে কাজ করার ক্ষমতা রাখেন। তারপরে এরপরে কি আছে, একটা ওয়াচ আছে। তা এরপরে যদি আমি সিং শব্দটা এখানে বসাতে চাই শূন্যস্থানে, তো আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তার মানে এই যে এটার সাথে আইএনজি যোগ করে দিলাম। তার মানে হি ওয়াজ সিঙ্গিং আ সং ইন হিজ বার্থডে পার্টি। ঠিক আছে, আমরা বুঝছি হয়তো। কেউ যদি না বুঝো আমাকে কমেন্টসে জানাও, বুঝিয়ে দেব। আচ্ছা, এটা শেষ করলাম। এরপর আমরা 3 নাম্বার নিয়মটি দেখতে পাচ্ছি। 3 নাম্বার নিয়মটি আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষা দেবে, এমনকি যারা বার্ষিক পরীক্ষা দেবে তাদের, যেমন আমাদের এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন সিলেবাসে নতুন করে এই নতুন বছর থেকে এই জিনিসগুলো এড করেছে। আমি মনে করি এটা অবশ্যই আমাদের শিক্ষার্থীর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, কেননা এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। মানে আপনার যে একেবারে এইচএসসি লেভেলে গেলেও আপনাকে এই জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা, 3 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি, এখানে 3 নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি সাবজেক্টের পর, ঠিক আছে, সাবজেক্টের পর যদি কখনো কি থাকে, হ্যাভ থাকে, অথবা হ্যাজ থাকে, অথবা হ্যাড থাকে, এরপরে হেভিং থাকে, অথবা টু বি মানে টু বি ভার্ব না, সরাসরি টু বি থাকবে, যদি এভাবে থাকে, এরপরে যদি বিং থাকে, এরপরে বিন থাকে, আপনি যদি এই শব্দগুলোর পর কখনো ভার্ব বসাতে বলে বা রাইট ফর্ম অফ ভার্ব আপনাকে বসাতে হয়, সেক্ষেত্রে এটাকে বি3 করতে হবে। বি3, বি3 মানে কি, যেমন আমি বাচ্চাদেরকে একটা শব্দকে 5টি ফরম্যাট করে শেখাই। কি কি, একটা হচ্ছে বি1, বি1 মানে কি, যেমন আমি একটা শব্দ দিলাম ডো, আপনি যদি এটাকে বি2 করতে চান তাহলে কি হবে, ওয়েন্ট হবে, ওয়েন্ট, ঠিক আছে। আপনি যদি বি3 করতে চান মানে বি1, বি2, বি3 হলে কেমন হবে, ডান হবে। আবার আপনি যদি এটাকে পার্টিসিপল করতে চান বা জিরান করতে চান বা আদার্স আরেকটা ফরম্যাট করতে চান, সেখানে কি হবে, ডুইং হবে, ডুইং মানে জিরান। আরেকটা হচ্ছে টু ডু, বিশেষ করে এটা টু ডু হবে, যে বিশেষ করে আমি বাচ্চাদেরকে এই 5টি ফরম্যাট আমি আমার শিক্ষার্থীদের শেখাই, কেননা একজন শিক্ষার্থী যদি কনজুগেশনস অফ ভার্ব গুলো না জানে, তাহলে সে রাইট ফ্রম ভার্বস এর আগা মানে শুরু আর শেষ কিছু বুঝবে না। সেই জন্য আমার অনুরোধ, আপনারা যারা আমার ক্লাসগুলো দেখছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা কি করবেন, আপনার সন্তানকে প্রথমত কনজুগেশনস অফ ভার্বস এর যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো প্রথমত আপনি শেখাবেন। যদি সেটা না করেন তাহলে সে কখনো রাইট ফর্ম ভার্বস এ আরো বুঝবে না। আমি যেটা বুঝি কিচ্ছু বুঝবে না সে। আগে এই শব্দগুলো শেখাবেন। আচ্ছা, ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে সাবজেক্টের উপরে কি আছে, হ্যাজ আছে। হ্যাজ যদি থাকে তাহলে এখানে যেটা ডু আছে, এই ডুটা আপনি যখন এখানে বসাবো সেটা তখন কি করে বসাতে হবে, ডান হয়ে যাবে, ডান, ডু, ডিড, ডান। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে 2 নাম্বার দেখবো। 2 নাম্বার দেখতে পাচ্ছি আয়ের পরে হ্যাপ আছে। তা আপনি যদি এখানে যে ফ্লে আছে এই ফ্লেটা যদি এই জায়গাতে বসাতে চান তখন কি হবে, এটাকে আপনাকে ফ্লেট বসাতে হবে, ফ্লেট। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা এরপরে 3 নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি। 3 নাম্বার নিয়মে আমরা দেখবো যেখানে কি আছে, সাবজেক্টের পরে হ্যাপ আছে।
আচ্ছা, কখনো সাবজেক্টের পর যদি হ্যাভ থাকে এরপরে বি3 হবে। তার মানে এখানে যে ড্রাইভ আছে সেটা হচ্ছে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। তার মানে এখানে কি হবে? ড্রাইভেন হবে। ঠিক আছে? ড্রাইভেন হবে। এরপরে পরবর্তী এখানে কি আছে? হ্যাড আছে, সাবজেক্ট এর পরে যদি হ্যাড থাকে এরপরে বি3 করতে হবে। এটা বি3 হচ্ছে মেইড। ঠিক আছে? MADE। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তী আমি আরো কিছু প্রায় 13টি নিয়ম আমি হেডিং এ দিয়ে আছি। 13টি নিয়মেই কি করব ইনশাআল্লাহ আমি শেষ করব। আচ্ছা স্যার, এই টপিকস এর নোটটা দিলে ভালো হবে। আচ্ছা দিব, সমস্যা নাই। ফ্রিতে দিব। এর আগে অনেকগুলো দিয়েছি। সমস্যা নাই। ক্লাস শেষে আমাকে নক দিবেন। প্রয়োজনে আমি আপনাকে ফ্রিতে যে নোটটা আমি ক্লাস করছি সেটা দিয়ে দেব। সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে আমি এটার উপর আগে আজকে এবং আগামীকাল বা ২ দিন এটার উপর আমি নিয়মগুলো আলোচনা করব। আর নিয়মগুলো আলোচনার সাথে কি করব? শেষে আমি আপনাদের জন্য একেবারে প্রায় ২ থেকে ৩০০ মতো বাক্য আমার কাছে একটা নোট আছে। আমাদের ছোটদের জন্য ৫ম শ্রেণীর শিক্ষার্থীর বই থেকে বাক্যগুলো সংগ্রহ করেছি। ইনশাআল্লাহ সেগুলো আমি কি করব? যে আপনাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে প্রতিদিন ফ্রি ক্লাসের মাধ্যমে লাইন বাই লাইন বুঝিয়ে দেব। জি স্যার, ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে। আর এখানেও পাবেন, মানে ক্লাসটা এখানেও পাবেন অথবা আমার ইউটিউব চ্যানেল যে আছে মামুনস লার্নিং একাডেমি, একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি ক্লাসটি ওইখানে সিরিয়াল করে রেখে দেব আপনাদের সুবিধার্থে। যেমন ফেসবুকে অনেক ক্লাস ২-৩ দিন পর খুঁজে পাওয়া যায় না। আমরা তো অনেক পোস্ট করি এজন্য। তাহলে কি করবেন? আমি ক্লাসটা রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা প্লেলিস্ট করে সবগুলা দিয়ে দেব। আপনারা যেকোনো মুহূর্তে আমার ফেসবুকে না পেলেও ইউটিউবে পাবেন। কারণ ফেসবুক একটা নিয়ম করেছে লাইভ ক্লাস ৩০ দিনের পরে অটোমেটিক্যালি কেটে যায়। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাই। কথা না বলি, রাত বেশি হয়ে যাচ্ছে, ছোটরা ঘুমাবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এখানে কি আছে? হি আছে, তারপর এখানে কি আছে? হেচ আছে। হ্যাঁ, এর পরে যদি কখনো ভার্ব বসান, তাহলে এখন এখানে একটা সিং শব্দ আছে না? এই শব্দটা যদি এখানে বসান, সেটা কি হবে? বি3 হবে। তাহলে বি3 এর জন্য এই এখান থেকে ২ টা শব্দ আছে। একটা হচ্ছে সিং, এটা হচ্ছে বি1, আরেকটা হচ্ছে স্যাং, এটা হচ্ছে বি2, আরেকটা হচ্ছে সাং, এটা হচ্ছে বি3। তার মানে আমাদের কোনটা বসাতে হচ্ছে? এই বি3 এখানে বসাতে হবে। SUNG, সাং। ঠিক আছে? আমি বিষয়টি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে পরবর্তী দেখব। এই যে পরবর্তী দেখুন, একটু খেয়াল করবেন যে এখানে কি আছে? ৬ নাম্বার। হি হ্যাজ বিন আছে। হ্যাজ আছে, এরপরে বিন আছে। তো বিন এর পরে যদি কখনো কোনো সময় আপনাকে ভার্বটি বসাতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ডান করবেন। অর্থাৎ এখানে ডান করে বসিয়ে দিবেন। আচ্ছা, বিষয়টি আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ বিন আছে। ঠিক আছে? হ্যাজ বিন বিইং বলেছে। হ্যাজ বিন বিইং। সেক্ষেত্রে বা এখানে একটা বাই আছে। বাই এর পূর্বে বিইং এর পরে যদি কখনো কোনো সময় আপনাকে কি করতে হয়? ভার্ব বসাতে হয়। সেক্ষেত্রে আপনাকে কি বসাতে হবে? বি3 বসাতে হবে। এই যে বি3 হচ্ছে ডান। ঠিক আছে? ডু ডিড ডান। আমরা বসলাম। ঠিক আছে? এরপর আমরা পরবর্তীতে যাব। ৪ নাম্বার নিয়ম। যেখানে আমার ক্লাস থেকে আস্তে, আস্তে অনেকে চলে যাচ্ছেন হয়তো। ক্লাসটি রেকর্ড থাকবে বলছি তো। এজন্য হয়তো সবাই চলে যাচ্ছে। সমস্যা নাই। আপনারা যেখান থেকে মন চায় দেখে নিতে পারেন। আমি কিন্তু ক্লাস করেই যাবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তিও যদি আমার ক্লাস না দেখে, আমি কিন্তু ক্লাস করে যাব শেষ পর্যন্ত। আচ্ছা, ৪ নাম্বার দেখতে পাচ্ছি আমরা। ৪ নাম্বারে ৪ নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পর। এটা সহজে মনে রাখার জন্য একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে মনে রাখবেন সাবজেক্টের পর যদি MA থাকে, MA মানে কি? মোডাল অক্সিলারি। MD হচ্ছে মোডাল, AD হচ্ছে অক্সিলারি। মোডাল অক্সিলারি থাকে এরপরে সর্বদা B1 হবে। আপনি খালি এইটুকু মনে রাখলে হয়েছে যে সাবজেক্টের পর যদি মোডাল থাকে এরপরে B1 হবে। মোডাল গুলো কি কি? যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা ক্যান দেখতে পাচ্ছি। ক্যান, এরপরে আছে কুড, এরপরে আছে মে, এরপরে মাইট, এরপরে শ্যাল, এরপরে হচ্ছে শুড, এরপরে আছে উইল, আরেকটা হচ্ছে ওড। এরপরে দেখতে পাচ্ছি আমরা মাস্ট, দেয়ার, আরেকটা হচ্ছে M2, is to, are to, was to, আরেকটা হচ্ছে were to, have to, has to, আরেকটা হচ্ছে had to। ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছি ought to, এরপর need to, আরেকটা হচ্ছে ought better, একটা হচ্ছে ought rather। এই শব্দগুলো যদি এই শব্দগুলো কখনো কোনো সময় সাবজেক্টের পরে ওয়ার্ড গুলো খুঁজে পায়, তাহলে আমাদের শিক্ষার্থীরা
এর পরবর্তী ভার্বটি চোখ বন্ধ করে বি ওয়ান বসাবে। বি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। তাহলে পরবর্তী যে নিয়মগুলো আছে, ঠিক আছে? পরবর্তী যে নিয়মগুলো আছে আমরা ওই নিয়মগুলো একটু পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, নিয়মগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে সাবজেক্ট আছে না? এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি আমরা এই যে হি হচ্ছে সাবজেক্ট। আপনি যদি এই হি এর পরে ক্যান পান, ক্যান এটি হচ্ছে মডাল। তাহলে কি করবেন? এরপর যদি আপনি ভার্ব বসাতে চান, যেমন এই ভার্বটা যদি এখানে বসান, তাহলে অবশ্যই কি হবে? ডু হবে। কেননা এই যে সাবজেক্টের পর ক্যান হচ্ছে মডাল। আর মডালের পরে যদি কখনো ভার্ব বসাতে হয়, সেটা অবশ্যই কি হবে? বি ওয়ান হবে। ঠিক আছে? আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে পরবর্তীতে আমরা আরেকটি ২ নম্বরে যে বাক্যটা আছে, ২ নম্বর বাক্যটা দেখে নিব। ২ নম্বর বাক্য দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে ইউ। ঠিক আছে? ইউ এর পরে একটা কি আছে? মাস্ট আছে। এই মাস্টটা হচ্ছে মোডাল। আপনি যদি এর পরে কখনো কোনো একটা ভার্ব বসান, সেই ভার্বটা অবশ্যই বি ওয়ান করতে হবে। অর্থাৎ এটা কি হবে? ওবে। ও বি ই ওয়াই। ঠিক আছে? আমরা হয়তো বুঝতে পারছি। এরপরে পরবর্তীতে আমরা আরো কতগুলো বাক্য যোগ করেছি। আমি এই বাক্যগুলো আপনাদের জন্য এখানে শেয়ার করছি। আচ্ছা, এখানে লেখা আছে, প্রথমত কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্টের পর আপনি এখানে কি পেলেন? একটা কুড আছে। এই কুড হচ্ছে মোডাল। আপনি মডালের পরে যদি কখনো কোনো সময় আপনাকে একটা ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে এটা বি ওয়ান করতে হবে। যেমন বি ওয়ান মানে হচ্ছে এটা আমরা যা আছে তা বসিয়ে দেবো। অর্থাৎ হেল্প আছে, আমি হেল্পটাকে বসিয়ে দিলাম। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম আছে ৫ নাম্বার। ৫ নাম্বার নিয়মটা আলোচনা করছি। একটু ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এখানে ৫ নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কোন একটা বা কোন সেন্টেন্সে যদি কি থাকে, একটা হচ্ছে অলওয়েজ থাকতে পারে অথবা ডেইলি থাকতে পারে। এরপরে হচ্ছে এভরিডে, রেগুলারলি, আরেকটা হচ্ছে সামটাইমস, তারপর দেখতে পাচ্ছি অফেন, আরেকটা হচ্ছে ইউজুয়ালি, বা আরেকটা হচ্ছে নরমাল। ঠিক আছে? আরেকটা হচ্ছে occasionally, যে এই ওয়ার্ড গুলো যদি সচরাচর কখনো কোনো সময় কোন একটা বাক্যের মধ্যে আপনারা খুঁজে পান, ওই বাক্যে যদি কখনো আপনাকে কি করতে হয়, যে রাইট ফর্ম অফ ভার্বস বা ভার্বস এর সঠিক ফর্ম আপনাকে লিখতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন জানেন? সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবেন। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পর আপনাকে বি ওয়ান এর সাথে, আমি এখানে বলেছি যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, অথবা ভার্বের বি ওয়ান এর সাথে এস যোগ করতে হয়, অথবা বি ওয়ান এর সাথে ইএস যোগ করতে হয়। আপনি কি করবেন? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ওই স্ট্রাকচারটা না বোঝেন, তাহলে কিন্তু এই শব্দগুলো থাকলে যে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, সেটি জানবেন। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে কি থাকলে আমাকে চেঞ্জ করতে হবে, সেটি জানলেন না। তাহলে এমনটা হতে পারে না। সুতরাং আপনাকে আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে বা গঠন প্রণালী, সেই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে, যেমন এখানে কি আছে? হি আছে। হি এর পরে আমরা শুধু দেখতে পাচ্ছি অলওয়েজ আছে। এই অলওয়েজ শব্দটি থাকলে কোন টেন্সে যায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। আর এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যায়, এরপরে আমরা দেখব সাবজেক্টে কি আছে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি এই শব্দটা যখন এখানে বসাবো, তাহলে আমাকে কি করতে হবে? আমরা আগে থেকে জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারি। তাহলে আমি কি করবো? এখানে যে ডু আছে, এখানে কি ডু বসাবো? না, আমরা এটার সাথে কি যোগ করবো? ইএস যোগ করবো। তার মানে ওয়ার্ডটা হবে ডাস, অর্থাৎ কি? অলওয়েজ ডাস দ্য সান, দ্য সাম। ঠিক আছে? আমরা তাইলে বোঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তী যাব। ২য় নম্বর যে বাক্যটা আছে, এই বাক্যটা দেখতে পাচ্ছি। বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি ইউ অফেন বলে আছে। ঠিক আছে? অফেন, এটা আমাদের শিক্ষার্থীরা অনেকে অফটেন পড়ে। অফটেন না, অফেন। ঠিক আছে? এই শব্দটা যদি কখনো কোনো সময় থাকে, সেক্ষেত্রে কোন টেন্সে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখানে কি আছে? অবে আছে। আমরা এটা যখন এই শব্দটা যখন এখানে বসাবো, তখন একটা এস যোগ করতে হবে। অবিস হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তীতে আমরা ৩ নাম্বারে যাব। ৩ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ঠিক আছে? আবার এই ওয়ার্ডের শেষে আমরা একটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি রেগুলারলি।
এই রেগুলারলি শব্দটি থাকার কারণে আমরা কি করব, যে এইখানে যে হেল্প আছে না, এই হেল্পটি এখানে বসাবো। আচ্ছা, এখন বসানোর ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম, দেখবো সাবজেক্টটি কোন ফর্মে গেল। সাবজেক্টটি যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ই যোগ করতে হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, যেহেতু ইউ সেকেন্ড পারসন, সেক্ষেত্রে আমি কি করতে পারি, হেল্পটা বসাতে পারি। তার মানে হেল্প যা আছে সেটি বসিয়ে দিলাম। এরপর আমরা পরবর্তীতে নিয়মে যাব। পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম পাচ্ছি, সেই নিয়মে চলে যাচ্ছে। 6 নাম্বার নিয়মে দেখবো আমরা। 6 নাম্বার নিয়মে একটু দেখছি, একটু খেয়াল করবেন। 6 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্স এখানে লেখা আছে, কোনো সেন্টেন্সে নাউন, ঠিক আছে, এট দিস মোমেন্ট, লোক, আরেকটা হচ্ছে এট দা টাইম, তারপর দেখতে পাচ্ছি এট প্রেজেন্ট, এরপর দেখতে পাচ্ছি স্টিল, তারপর আছে লিসেন, তারপরে দেখতে পাচ্ছি আমরা ডে বাই ডে, আরেকটা হচ্ছে নাওয়াডেজ, আরেকটা হচ্ছে ইনক্রিজিংলি, রিপিটলি। যদি এই শব্দগুলো সচরাচর আমরা কোথাও কোনো বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলো খুঁজে পাই, তাহলে কোন টেন্সে যাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা একটা স্ট্রাকচার জানি, স্ট্রাকচারটা কেমন, সেটা হচ্ছে সাবজেক্টের পর, এই যে সাবজেক্টের পর কি হবে, এম ইজ আর কোন একটি ওয়ার্ড থাকবে, মানে এই সাবজেক্টের উপর নির্ভর করে এম হবে, সাবজেক্টের উপর নির্ভর করে ইজ হবে, সাবজেক্টের উপর নির্ভর করে আর হবে। ঠিক আছে, এইটা হবে। এরপর আমরা কি করতে পারি, ভার্বের সাথে আইএনজি যোগ করব। তার মানে সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ করলে কোন টেন্সে যাবে বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে কতগুলো বাক্য দিয়েছি, বাক্যগুলো আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন এ নাম্বার একটা বাক্য দিচ্ছি, এখানে কি কি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি আছে, তারপর এখানে ছবি দেখতে পাচ্ছি নাও আছে। ঠিক আছে, এই নাও শব্দটি থাকার কারণে আমরা কোন টেন্সে নিয়ে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা শব্দ আছে, এই শব্দটা আমরা এখানে বসাবো। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, এটার জন্য আমরা এইখানে একটা ইজ বসাবো। ঠিক আছে, আমরা যে এম ইজ এর বসাই, এই মিজরটা কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে, সেই জিনিসটা আমাকে জানতে হবে প্রথমত। আচ্ছা, যখন হি থার্ড পারসন সিঙ্গুলার, সেটার জন্য আমরা ইজ বসাবো। তারপর এখানে যে ভার্ব ছিল, এই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব। তার মানে রেড ছিল, এটার সাথে আমরা আইএনজি যোগ করব। তার মানে হি ইজ রেডিং আ স্টোরিবুক। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে পূরণ করতে পারি। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার হচ্ছে প্লোরাল, থার্ড পারসন প্লোরাল। ঠিক আছে, থার্ড পারসন প্লোরাল। তো সেক্ষেত্রে আমরা আর বসাবো, আর এখানে যেটা যে প্লে আছে, এই প্লেটা প্লেইং করবো। কেননা এখানে লেখা আছে এট দিস টাইম। ঠিক আছে, এট দিস টাইম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এট দ্যাট টাইম হলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপর আমি কি করতে পারি, এখানে এর জন্য আমরা একটা আর বসাবো, আর, ঠিক আছে, তারপর এখানে যেটা প্লে আছে সেটাকে আমরা প্লেইং করে দেব। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা রূপান্তর করলাম। এরপর আমরা পরবর্তীতে দেখে নেব সি নাম্বারটা। সি নাম্বার বাক্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এখানে লেখা আছে প্রথমত এট প্রেজেন্ট আছে। এট প্রেজেন্ট থাকার কারণে আমরা এখানে দে আছে, দেয়ের পর আমরা যখন এই শব্দটা বসাতে যাব, তখন দের জন্য একটা কি বসাতে হবে, একটা আর বসাতে হবে। তারপর এরপর দেখতে পাচ্ছি আমরা স্ট্রিং হবে, অর্থাৎ এই শব্দের সাথে আপনাকে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী 7 নাম্বার নিয়মে যাব। 7 নাম্বার নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কখনো কোন একটা সেন্টেন্সে বা কোন বাক্য বা সেন্টেন্সে যদি কখনো কি থাকে, ইস্টারডে, আর একটা হচ্ছে এগো, লং চেঞ্জ, আর একটা হচ্ছে লাস্ট, অথবা লাস্ট নাইট, একটা হচ্ছে লাস্ট উইক, অথবা এখানে লাস্ট মান্থ আছে, লাস্ট ইয়ার, সোনেস, অথবা ওয়ান ডে, আর ওয়ান্স, আর একটা হচ্ছে দ্য ডে বিফোর ইস্টারডে, অথবা ইন, এখানে বলছে 2008, অর্থাৎ 2008, বা এরকম অতীত নির্দেশক কোন শব্দ থাকে, সেটা কোন টেন্সে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, এই দিকে লেখা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। যদি কখনো কোনো সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে আমরা বলে থাকি, তাহলে সেটার একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কেমন, যে সাবজেক্টের পর আপনার বি টু হবে, এরপর অবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে আপনি যদি বি টু বসান, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স।
ঠিক আছে, আমরা বুঝলাম। এরপরে পরবর্তীতে আমি কয়েকটা বাক্য যোগ করেছি। এই বাক্যগুলো আমরা এখন কি করব? প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি প্রথমত লেখা আছে হি, তারপর এখানে শব্দ দেখতে পাচ্ছি ইয়েস্টারডে নাইট মানে গত রাতে। তো গত রাত যেহেতু বলেছে এই কথাটা অতীত হয়ে গেল। আমরা কি করব? এখানে এই শব্দটাকে যখন এই জায়গাতে বসাবো তখন বি টু দিব। যেমন এই শব্দটার আরো ২ টা ফরম্যাট আছে। কি, কি আছে ফরম্যাট? একটা হচ্ছে মিট। আমরা যেমন এটা হচ্ছে B1, এটা B1 আর এটি হচ্ছে B2, আমরা আরেকটা হচ্ছে B3। B3 সেম ওয়ার্ড অর্থাৎ MET দিব আমরা। তার মানে এটা B2, এটা হচ্ছে B3। অনেক সময় যে আমাদের শিক্ষার্থীর মাঝখানে একটা কৌতূহল জাগে যে ২ টা শব্দ তো একই রকম, কোনটা B2 কোনটা B3 আমি কেমনে বুঝবো বা কিভাবে চিনবো আমি সেই জিনিসটা? সেক্ষেত্রে আপনি কি করবেন? যে যদি কখনো কোনো সময় এই শব্দটা পান, শব্দ দুটো যদি একই রকম হয়, আপনি কোনটা B2 কোনটা B3 আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, একেবারে সহজ বিষয়। সাবজেক্টের পর যদি MET থাকে সেটা আপনি B2 ধরবেন। আর সাবজেক্টের পর যদি কখনো হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে অথবা হ্যাড থাকে অথবা এই যে টু বি থাকে, আমি একটু আগে বলেছি, অথবা হেভিং থাকে। ঠিক আছে? এরপর যদি বিং থাকে, বিন থাকে, এরপর যদি কখনো ভার্ব থাকে, এটা হবে B3। অর্থাৎ এখানে যদি বলেছে আই হ্যাভ মিট, তখন এই মিট হচ্ছে আপনার B3 হবে। হ্যাভ থাকলে, হ্যাভ না থাকলে B2। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তীতে আপনাদেরকে যদি বুঝাই দিলাম, এরপর আমরা পরবর্তী দেখে নিব। পরবর্তী যে জিনিসটা আছে সেটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, বি নাম্বার যে বাক্যটি আছে, এই বি নাম্বার যেমন এখানে লেখা আছে হি থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে? তা আমি যখন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি লাস্ট উইক, গত সপ্তাহে। এখানে যেটা ভাই আছে, এই ভাই থেকে আমাকে B2 করতে হবে, পাউট করতে হবে। ঠিক আছে? যেমন এইখানেও কি আছে? আপনার যেখানে বলেছে যে 3 ডেজ এগো ৩ দিন আগে। তাহলে এখানে যে বি আছে আমরা জানি কি এই বি এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে। কি, কি আছে? একটা হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর। এই ৩ টা ওয়ার্ড হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স ইউজ হবে। আরেকটা দেখতে পাচ্ছি ওয়াজ, ওয়ার। ঠিক আছে? এই ২ টা হচ্ছে আপনার পাস্ট ইনফিনিট টেন্স ইউজ হবে। তার মানে এখন যেহেতু 3 ডেজ এগো আছে, পাস্ট টেন্সে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়াজ ওয়ার কাছে যেতে হবে। তো ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে যেহেতু সাবজেক্টে আছে প্লুরাল, আমরা এখানে কখনো ওয়াজ বসাতে পারবো না। কি বসাতে হবে? আমাকে ওয়ার বসাতে হবে। কেন? যে এখানে যে উই আছে, উই হচ্ছে প্লুরাল। যার কারণে আমাকে কি যোগ করতে হবে? ওয়ার করতে হবে। আমি কখনো ইস বা আর যোগ করতে পারবো না। কেননা যে আমাদের এটা ফার্স্ট টেন্সে আছে, ওয়াজ হবে কখন? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, উই থার্ড পারসন সিঙ্গুলার না। সেক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়ার বসাবো। এরপরে আমরা ডি নাম্বার যে বাক্য আছে, বাক্যটা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর এখানে আছে গো, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট মান্থ। ঠিক আছে? এই লাস্ট মান্থ শব্দটি থাকার কারণে বাক্যটা কোন টেন্সে গেল? পাস্ট ইনফিনিট টেন্সে। তো পাস্ট ইনফিনিট টেন্স আমি যখন রূপান্তর করতে যাব, এই বাক্যটা যখন আমি করতে যাব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেমন এই যে এখানে যে আমি বলেছিলাম যে এখানে একটা শব্দ আছে গো। এই গো থেকে আরো ২ টা শব্দ বের হবে। কি, কি? একটা হচ্ছে ওয়েন্ট, আরেকটা হচ্ছে গন। একটা হচ্ছে ওয়েন্ট আরেকটা হচ্ছে গন। তার মানে ওয়েন্ট হচ্ছে B2 আর গন হচ্ছে B3। ঠিক আছে? B3। তো আমি এখন লাস্ট মান্থ থাকার কারণে আমি কি করব? B2 করব। গো টাকে B2 করব। তো B2 করলে কি হবে? ওয়েন্ট হবে। তার মানে আমি যদি এখানে ওয়েন্ট বসাই আমার বাক্যটি হয়ে গেল। অর্থাৎ আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ। আমি গত মাসে ঢাকায় গিয়েছিলাম। ঠিক আছে? বিশেষ করে এই শব্দগুলো আমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? তারপর বারবার প্র্যাকটিস করতে হবে। তখনই আমরা পারবো। আমরা যদি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু কখনোই আপনি এগুলো পারবেন না। একেবারে ক্লিয়ারলি কথা। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখন পরবর্তী যে নিয়ম আছে, আমরা ১৩ পর্যন্ত আজকে নিয়ম আলোচনা করব শেষ পর্যন্ত। আমার ক্লাস যদি কেউ নাই বা দেখে, আমি কিন্তু করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ৮ নাম্বার যে নিয়ম আছে, এই ৮ নাম্বার নিয়মটা আমরা দেখতে পাচ্ছি। ৮ নাম্বার নিয়মে আমরা দেখছি যে যদি কখনো কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা বাক্যে এই শব্দগুলো খুঁজে পান। একটি হচ্ছে অলরেডি, আরেকটা হচ্ছে জাস্ট, আরেকটা হচ্ছে জাস্ট নাও, ইয়েট অথবা নেভার অথবা এভার, এরপরে লেটলি,
আর একটা হচ্ছে রিসেন্টলি, আর আপনাদের সাথে দেখতে পাচ্ছি এখানে ইমিডিয়েটলি। যে এই শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্যের মাঝখানে আপনি যদি খুঁজে পান, তাহলে সেই ক্ষেত্রে কোন টেন্সে নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। কোন টেন্সে নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে বললাম, আমাকে কি পারফেক্ট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে সেটা কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। সেটা কি আমি এখানে বলে দিয়েছি। আমাদের ছোট বাচ্চাদের যেহেতু পড়া, অবশ্যই তাদেরকে এভাবে করে বোঝাতে হচ্ছে। যার কারণে আমি প্রত্যেকটি জিনিস এখানে লিখে দিলাম। আচ্ছা, তো ১ম এ দেখতে পাচ্ছি আমাদের ১ম এ সাবজেক্ট বসাতে হবে। তারপরে আমাকে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তারপর বি থ্রি হবে। তারপরে অবজেক্ট বসবে। তার মানে পারফেক্ট টেন্স এর যে একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বি থ্রি করতে হবে। যদি বি থ্রি করি, তখনই আমার কোন টেন্সে যাবে? পাস্ট অথবা সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। আচ্ছা, এখন আমরা নিচের যে বাক্যগুলো আছে বাক্যগুলো একটু আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাচ্ছি। যেমন প্রথমত একটা বাক্য দিয়েছি আমি, এখানে আই দিলাম। তারপরে দেখতে পাচ্ছি জাস্ট, এই জাস্ট শব্দটি থাকলে আমরা কোন টেন্সে নিয়ে যাই? পারফেক্ট টেন্সে। তো এখানে যেটা শব্দ আছে এই শব্দটা থেকে আরো দুটো শব্দ বের হবে। কটা শব্দ? দুইটা। যেমন ইট, এটা হচ্ছে বি ওয়ান, আমরা এখানে বি টু করবো। যেমন ইট এট, আরেকটা হচ্ছে ইটেন। ঠিক আছে, ইট এট ইটেন। তা আমরা এখানে যেহেতু পারফেক্ট টেন্সে বেরিয়ে করতে হবে, আমরা এই যে ইটেন যেটা আছে এই শব্দটা বসাবো। তবে এই শব্দের পূর্বে আর দুটো শব্দ বসাতে হবে। একটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, এটা আরেকটা মুসিবত। সেটা হচ্ছে আমি একেবারে শর্টকাট করে বলে দিচ্ছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আপনি সর্বদা হ্যাজ বসাবেন। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, আপনি হ্যাভ বসাবেন। যেমন আই, এটা ফার্স্ট পারসন, আপনি এর জন্য কি বসাবেন? হ্যাভ বসাবেন। ঠিক আছে, হ্যাভ বসাবেন। এরপরে যেমন একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা উই, এটা কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? হ্যাভ বসাতে হবে। যেমন এখানে হি অথবা সি আছে, হি অথবা সি, সেক্ষেত্রে আপনি কি বসাবেন? হ্যাজ বসাবেন। ঠিক আছে, যদি ইট থাকে আপনি কি বসাবেন? হ্যাজ বসাবেন। ঠিক আছে, যদি কখনো কোনো সময় কোন একটা ব্যক্তির নাম থাকে, যেমন রহিম হয়, আপনি কি করবেন? হ্যাজ বসাবেন। এই যে মানে কখন হ্যাভ বসাবেন, কখন হ্যাজ বসাবেন, এই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, এরপর আমরা পরবর্তী কি করতে পারি? পরবর্তী যে জিনিসগুলো আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। তার মানে আমরা এই বাক্যটা যদি ক্লিয়ার করে বসাতে চাই, যে এখানে আই যেহেতু আছে, সাবজেক্ট যেহেতু আই আছে, আমাকে এখানে কি করতে হচ্ছে? হ্যাভ দিতে হচ্ছে। তারপর এইখান থেকে এই থেকে আমরা কি বসাবো? ইটেন বসাবো। ঠিক আছে, হ্যাভ ইটেন হলো। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। আমি চেষ্টা করব ফ্রিতে আমাদের যে ছোট্ট বন্ধুরা আছে তাদেরকে যেন শিখাতে পারি এই রাইট ফ্রম ভার্বস গুলো, ইনশাল্লাহ একেবারে সহজে বুঝিয়ে দেব। এরপর আমরা পরবর্তী দেখব। পরবর্তী যে বি নাম্বার একটা বাক্য আছে, বি নাম্বার, এই যে দেখুন, উই কোন পার্সন? অবশ্যই পার্স পার্সন, এটা প্লোরাল। আচ্ছা, যখন ফার্স্ট পারসন প্লুরাল হবে, আমি একটু আগে বলেছিলাম এখানে কি হ্যাভ বসাবেন নাকি হেজ বসাবেন? অবশ্যই আমাকে হ্যাভ বসাতে হবে। তারপর এখানে একটা শব্দ দিয়েছে, এই শব্দ থেকে আরো দুটো শব্দ আছে। একটা হচ্ছে কি কি, এই যে আর ই। আচ্ছা, আমি একটু মোছা একটু ক্লিয়ার করে দিই। আসলে ড্রয়িং ফিল্ডের ক্ষেত্রে আমি একেবারে নতুন, যার কারণে একটু অনেক সময় লিখতে গেলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, কারণ আমি এগুলো আগে কখনো করিনি, জাস্ট নতুন ভাবে শুরু করেছি। যেমন এখানে লেখা আছে রিচ, আর এ সি এইচ ই ডি, রিচ, এটা হচ্ছে ভি টু। আরেকটা আছে একই শব্দ, আর ই এ সি এইচ ই ডি, এটা হচ্ছে বি থ্রি। ঠিক আছে, আমি কখন বি টু হবে, কখন বি থ্রি ধরবেন, সেই জিনিসটা কিন্তু আমি আগেই বলেছিলাম। আচ্ছা, এখন উইথ জন্য হ্যাভ হবে। তারপর এখানে যে রিচ একটা শব্দ দিয়েছে, এটাকে আপনি কি করবেন? বি থ্রি করবেন। তার মানে আর ই এ সি এইচ ই ডি হবে। মানে উই হ্যাভ রিচ সাতকানিয়া জাস্ট, বা সাতকিরা জাস্ট নাও। এখানে কেন করব? এখানে একটা জাস্ট নাও আছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী দেখবো। যেমন এখানে লেখা আছে রিসেন্টলি। রিসেন্টলি শব্দটা থাকার কারণে কোন টেন্সে যাবে? পারফেক্ট টেন্সে চলে যাবে। আর পারফেক্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি দা বিল্ডিং, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি? যে আমরা এখানে হ্যাজ বিল্ড করতে পারি, বি ইউ আই এল টি। ঠিক আছে, বিল্ড করলে আমার বাক্যটি হয়ে গেছে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারও সেম ভাবে এখানে যেমন কে আছে, রিসেন্টলি আছে,
আপনারা রিসেন্টলি যেহেতু আছে বাক্যটি পারফেক্ট টেন্সে নিয়ে যাবে। আচ্ছা, তা আমি এটা করছি না। পরবর্তী আমি ৯ নাম্বার নিয়মটি দেখিয়ে দিচ্ছি, কারণ এখন ১১টা বেজে ২ মিনিট হচ্ছে। আচ্ছা, ৯ নাম্বার নিয়মটা আমরা দেখবো এখানে। ৯ নাম্বারে দেখতে পাচ্ছি কোন সেন্টেন্সে টুমরো, আরেকটা হচ্ছে টুনাইট, এরপর দেখতে পাচ্ছি নেক্সট অথবা নেক্সট আওয়ার, নেক্সট ডে, নেক্সট উইক, আরেকটা হচ্ছে নেক্সট ইয়ার অথবা নেক্সট 2 উইক, নেক্সট 2 মান্থ, নেক্সট 2 ইয়ার, আফটার 3 ডেজ। ঠিক আছে? পরের ৩ দিন। আফটার 3 মান্থস, আফটার 3 ইয়ার্স। ঠিক আছে? বা নেক্সট ফ্রাইডে বা নেক্সট সানডে আছে, অথবা পরবর্তী কোনো সাল যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে কোন টেন্সে নিতে হবে বলেন তো? ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব বললাম, কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে না? স্ট্রাকচার। ওই স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে সাবজেক্টের পর আমরা উইল বসাবো। ঠিক আছে? উইল বসাবো, এরপরে বি ওয়ান করবো, বি ওয়ান, তারপর অবজেক্ট দিব। এখানে আরেকটা শব্দ বসতো, সেটা হচ্ছে শ্যাল। আমরা কিন্তু এই শ্যালের ব্যবহারটা করব না। মানে বর্তমানে এই শ্যালের ব্যবহারটা একেবারে নাই। মানে এটা রহিত হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। যার কারণে আমরা সবসময় উইল ইউজ করব, শ্যালের ব্যবহারটা আপাতত আমরা করব না। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী যে শব্দ আছে, তার ক্লাসটাকে সেভ রাখলে খুব ভালো। আচ্ছা, আমি এই ক্লাসগুলো মানে এখানেও থাকবে। এখানে তো মনে করুন যে ফেসবুকের নিয়ম অনুসারে ৩০ দিন পরে এটা কেটে যায়। আমি কি করব, এই ক্লাসটি ডাউনলোড করে আমার যে মামুনস লার্নিং একাডেমি নামে একটি আমার কি আছে, ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি ক্লাসগুলো ডাউনলোড করে ইউটিউব চ্যানেল আমি আপলোড করব। আপনারা যখন মন চায় তখন ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখছি। পরবর্তীতে আমরা এখানে দেখবো যে এ নাম্বারটা বাক্য দিয়েছে। যেমন এখানে দেখুন, এখানে বলেছে মাই ফাদার টুমরো, অর্থাৎ বলছে টু ঢাকা উইথ মাই ফাদার টুমরো। এই টুমরো শব্দটি থাকার কারণে কোন টেন্সে নিয়ে যেতে হবে? ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা একটা কি দেখতে পাচ্ছি? গো দেখতে পাচ্ছি। আপনি কি গো বসাবেন? না, গো বসাবেন না। এর আগে একটা কি বসাবেন? এই যে উইল বসাবেন, তারপরে গো বসাবেন, তার মানে উইল গো। ঠিক আছে? আমি বুঝতে পারলাম। এরপরে পরবর্তীতে আমরা ২য় নম্বর যে বাক্য আছে, এই বাক্যটা দেখতে পাচ্ছি। যেমন এখানে লেখা আছে নেক্সট উইক। ঠিক আছে? এই যে নেক্সট উইক আছে। নেক্সট উইক মানে হচ্ছে পরবর্তী বা পরের সপ্তাহে। পরের সপ্তাহে যেহেতু বলেছে ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা কি করব? এখানে প্লে আছে, আমরা এই প্লেটা এখানে বসাবো। কিন্তু এখানে কি প্লে বসালে হয়ে গেল? না। তারপরে কি বসাতে হবে? একটি উইল বসাতে হবে। তার মানে উইল প্লে। এরপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা সি নাম্বার দেখছি। সি নাম্বারে দেখবো যে এখানে দেয়া আছে। আচ্ছা, তারপরে এখানে একটা কি আছে? ক্যাচ আছে। ক্যাচ মানে ধরা, কোনো কিছু ধরা। বা এরপরে বলছে এখানে কি আছে? নেক্সট মান্থ, মানে পরবর্তীতে বা পরবর্তী মাসে আমরা পুকুর থেকে মাছ ধরবো। তো আপনি যদি এই ক্যাচটা এখানে বসাতে চান, তাহলে কি হবে? এখানে উইল ক্যাচ হবে, CATCH, তার মানে এটাই হবে অ্যান্সার। আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে ১০ নাম্বার নিয়মে যাব। আমি ক্লাসটা বেশি দীর্ঘক্ষণ করব না। আমাদের নিয়ম আছে আজকের ক্লাসে মোট ১৩ টি। আর ৩ টে নিয়ম আছে। আচ্ছা, এখানে আমরা পরবর্তী দেখছি। এখানে ১০ নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা যদি কখনো কোনো সময় চিরন্তন সত্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, আরেকটা হচ্ছে অভ্যাসগত বোঝালে বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, আমরা তো আগে থেকেই জানি যে সাবজেক্টের পর আপনাকে হয় বি ওয়ান করতে হবে, না হয় বি ওয়ান এর সাথে এস যোগ করতে হবে, অথবা ইএস যোগ করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা যেমন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দ্য সান। ঠিক আছে? সূর্য ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে। অর্থাৎ সূর্য যে পূর্ব দিকে ওঠে সেটা আমি জন্মের পর থেকেই জানি। যার কারণে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য বাক্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে এখানে যে শব্দ আছে, এই শব্দটা যখন এখানে বসাবো, তখন আমরা কি করব? RISES দিব। অর্থাৎ এই রাইজের সাথে আমরা একটা কি যোগ করে দিব? এস যোগ করব। সরি, করব না। যেহেতু আছে, আমরা খালি এস যোগ করব। আচ্ছা, এইবার দেখতে পাচ্ছি নলেজ আছে। নলেজ মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ জ্ঞান। ঠিক আছে? আর এখানে যে টু বি ভার্ব আছে, টু বি ভার্বের মধ্যে আমি বলেছিলাম কতগুলো শব্দ আছে। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম ইজ এর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে। যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা বলেছি আমি,
সেক্ষেত্রে এই টু বি ভার্ব থেকে আপনি কি বসাবেন? ইজ বসাবেন। ইজ বসালে আমার বাক্যটি হয়ে গেল। এরপরে সি নাম্বার, এখানে কি কি আছে? হেলথ আছে, আপনার এখানে বি আছে, কি করতে হবে? আমি ইজ দেব, হেলথ ইজ ওয়েলথ। এরপরে পরবর্তী যে 11 নাম্বার নিয়ম আছে, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বাক্য থেকে আমাদের ছোটদের জন্য, ছোট বড় সবার জন্য এই বাক্যতে কিন্তু প্রতি বছরে আপনি বৃত্তি পরীক্ষা বলেন, বার্ষিক পরীক্ষা বলেন বা এমনি সাময়িক পরীক্ষা যেটাই বলেন না কেন, যে এই বাক্য থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। খেয়াল করবেন, এখানে বলছে নসের দেওয়া, সরি এটা হচ্ছে নিচের হবে, ঠিক আছে, এগুলো রসিং হবে, মিস্টেক হয়ে আছে। আচ্ছা, নিচের দেওয়া শব্দগুলো যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ হয়, ওই বাক্যের কি হবে? ভার্ব হবে সর্বদা সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এখানে কি কি বলেছে? এনিওয়ান, আরেকটা হচ্ছে এনিবডি, আরেকটা হচ্ছে এনিথিং, নো ওয়ান, নোবডি, আরেকটা হচ্ছে নাথিং, সামওয়ান, সামবডি, আরেকটা হচ্ছে সামথিং। এরপর দেখতে পাচ্ছি আমরা এভরিওয়ান, এভরিবডি, আরেকটা হচ্ছে এভরিথিং। বা এইখানে যে শব্দগুলো আমি যোগ করেছি, ঠিক আছে, এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, এই হিসাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে আপনার ওই বাক্যের ভার্বটি সর্বদা সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমি ওয়ার্ডগুলো আর পড়ছি না, যেহেতু আমার ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর দীর্ঘ করছি না। ঠিক আছে, আমি ছোট করছি, আপনারা কি করবেন? এই ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন এবং ভালো করে আপনার যে যখন মন চায় তখন আপনি কি করে নেবেন, একবার মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তী যে বাক্যগুলো আছে বাক্যটা দেখাচ্ছি। যেমন এখানে বাক্যটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কতগুলো বাক্য আছে প্র্যাকটিসের জন্য যোগ করে আছে, প্র্যাকটিস গুলো আপনাদের দেখাচ্ছি যখন ক্লিয়ার হয়ে যাবে। যেমন এ নাম্বার বাক্যে দেখতে পাচ্ছি এভরিবডি আছে, ঠিক আছে। এই এভরিবডি থাকার কারণে আপনার পরবর্তী যে একটা ভার্ব আছে না, গো, এই গোটা কি হবে? এখানে গোস হবে, ঠিক আছে, এই বাক্যটা বা এখানে গোস হবে। তাহলে আচ্ছা রাজকুমার, আপনাকে ধন্যবাদ। একটু ক্লাস যদি ভালো করে বোঝেন অবশ্যই শেয়ার করবেন বা আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, আপনার পরিচিত যারা আছে, তাদেরকে আমার পেজটি মেনশন করে দেবেন। আমি প্রতিদিন রাতে আপনাদের ছেলেদের জন্য ইনশাল্লাহ কিছু একটা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, এরপরে পরবর্তী দেখছি, পরবর্তীতে আমাদের এখানে বি নাম্বার বাক্য আছে। বি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি এভরি গার্ল, মানে প্রত্যেক মেয়ে। প্রত্যেক মেয়ে যেহেতু বলেছে, এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনি এখানে যেটা টু হ্যাভ ভার্ব প্রশ্ন হচ্ছে, টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বের মধ্যে তিনটি শব্দ আছে, একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাভ, ঠিক আছে। টু হ্যাভ ভার্ব বলতে আমরা কি করতে পারি, যে এই শব্দগুলোকে আমরা চিনি। সমস্যা নাই, ক্লাসটি এখানে রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আবার এই ক্লাসটি আমি ডাউনলোড করে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি শেয়ার করে রাখবো, শুরু থেকে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এভরি গার্ল যেহেতু বলেছে, আমরা এখান থেকে কি বসাবো? হ্যাজ বসাবো, হ্যাজ, ঠিক আছে। এভরি গার্ল হ্যাজ এ পেন, প্রত্যেক মেয়ের একটি কলম আছে। টু হ্যাভ বার বলতে মূলত আমরা এই তিনটে শব্দকে বলছি, একটা হচ্ছে হ্যাভ, আরেকটি হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড। পাস্ট টেন্সে গেলে হ্যাভ হবে, প্রেজেন্ট টেন্সে হলে হ্যাভ অথবা হ্যাজ হবে। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইচ বয়, মানে প্রত্যেক বালক। তারপর তো সিঙ্গুলার, এখানে যে শব্দ দিয়েছে নো, ঠিক আছে, এই নো এর সাথে আমরা কি করতে পারি? একটা এস যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এস যোগ করি, আমার বাক্যটি ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ ইচ বয় নোজ দ্য আনসার, প্রত্যেকে এর উত্তর জানে, এটা বলেছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে ডি নাম্বার দেখবো। ডি নাম্বারে বলতে পারছি, যেখানে দেখতে কাজ আছে যে মেরি এমেন, একটা জিনিস খেয়াল করবেন, যদি কখনো কোনো সময় মেইনির পরে যদি এ থাকে, মেইনির পরে কি থাকে? এ থাকে, বাক্যটার ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি এ না থাকে, তাহলে বাক্যটির ভার্ব হবে প্লুরাল। আপনি এভাবে করে মনে রাখবেন, অর্থাৎ এ থাকবে, এ থাকলে সিঙ্গুলার হবে, এ না থাকলে হবে প্লুরাল। তার মানে এখন কি করব? আমরা এখানে টু বি ভার্ব বসাতে বলছে, যেহেতু মেইনই এ মেন আছে, আমি এখানে কি যোগ করতে পারি? ইস যোগ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি সামবডি। সামবডি যেহেতু আছে, আমি বলেছি এখান থেকে ইস হবে নাকি আর হবে? অবশ্যই ইস হবে এখানে, তার মানে আমরা ইস দিলাম,
ঠিক আছে? আমার বাক্যটা প্র্যাকটিসটা এখানে শেষ করছি। এরপরে সর্বশেষ আরো ২ টি নিয়ম দেখতে পাচ্ছি আমরা। শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ। যে আমাদের গ্রামের বাচ্চাগুলো যদি একটু আর্লি ঘুমিয়ে যায়, শহর বা টাউনের বাচ্চাগুলো কখনো এই সময় ঘুমায় না। ওরা ঘুমায় ১২টার পরে। আমি জানি। আচ্ছা, এরপর আমরা দেখে নিব ১২ নম্বরে। ১২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে। টু ব্যতীত। তবে কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। টু থাকলেও ভার্বের সাথে আইএনজি হয়। সেটা আমি পরবর্তী নিয়মে অবশ্যই আপনাদেরকে বলে দেব। সেটি আপনাদের যে ইনশাআল্লাহ এগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, প্রিপোজিশন গুলো কি, কি? বলে দিচ্ছি। যেমন এইখানে আমি অনেকগুলো প্রিপোজিশন যোগ করেছি। আপনারা আপনাদের ফ্রি সময়ে এই প্রিপোজিশন গুলো একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, অনেকগুলো প্রিপোজিশন আমি এখানে যোগ করেছি। আপনারা দেখে নেবেন যে এই শব্দগুলোর পরে যদি কখনো ভার্ব বসাতে হয়, সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা উইথআউট আছে। উইথআউট থাকার কারণে বা এই যে উইথআউট আছে, আপনি কি করবেন? এরপরে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। যেমন এখানে একটা শব্দ আছে ইট। ঠিক আছে? এই ইটটা আপনি কি করবেন? ইটিং করে দিবেন। ঠিক আছে? ইটিং করবেন। ঠিক আছে? মানে প্রিপোজিশন এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে বা ভার্ব বসাতে হয়, সেটার সাথে আপনাকে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। সমস্যা নাই। আপনি যদি বা ক্লাসটি শুরু থেকে না দেখেন, আমার লাইভ যখন শেষ হয়ে যাবে, পরবর্তী আপনি যেকোনো সময় একেবারে শুরু থেকে দেখতে পারবেন। বা এটাও যদি না হয়, আমি ক্লাসটি ডাউনলোড করে আগামীকাল সকালে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব ক্লাসটি। ওইখান থেকে আপনার ইচ্ছে মতো যখন মন চায় আপনি দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, এবার ২ নাম্বারে দেখব। ২ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে কি আছে? হি কেম ফ্রম আছে। এই ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। তো এরপরে যদি আপনি কখনো ভার্ব বসান, সেটার সাথে অবশ্যই কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তার মানে এই যে বিআইএসআইটিআইএনজি হবে। তার মানে ভিজিটিং হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে রাসেল ইজ হ্যাবিট অফ। এখানে হ্যাবিট আছে। এইজন্য এটা কি হবে? স্মোকিং হবে। স্মোকিং মানে হচ্ছে এই যে SMOKING। এটা কাজ করবেন যে এখানে যদি কখনো কোনো একটা শব্দের শেষে ই থাকে, আপনি যখন আইএনজি যোগ করবেন, সেক্ষেত্রে ইটা বাদ দিয়ে দিবেন। ইটা বাদ দিয়ে আপনি আইএনজি যোগ করবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যে বাক্য আছে, বাক্যটা আমরা দেখে নেব। ৪ নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে প্রিপোজিশন কি আছে? বাই আছে। তো এরপর যদি আমি কখনো ভার্ব বসাই, সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে ডু আছে, সেটা আমরা কি করব? ডুইং করব। ঠিক আছে? আমরা ডুইং করে দিলাম। এরপরে ৫ নাম্বার দেখতে পাচ্ছি রিসপি ইজ কি বলছে? হিবিচুয়েটেড ইন আছে। ইন হচ্ছে প্রিপোজিশন। এরপরে যদি আপনি ভার্ব বসান, সেটার সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তার মানে স্পিকিং। ঠিক আছে? আইএনজি যোগ করবেন। শেষ। আপনার বাক্যটা হয়ে গেল। একেবারে সহজ না এগুলো? যে আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার ক্লাস যদি ভালো করে মনোযোগ দিয়ে কেউ যদি একটু দেখে, আমার মনে হয় না যে নেক্সট টাইম এই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কার কোনো প্রবলেম হবে। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে দেখো ১৩ নাম্বার আমাদের সর্বশেষ নিয়ম। আজকের ক্লাসে আমরা ১৩ নাম্বার নিয়ম পর্যন্ত আলোচনা করব। পরবর্তীতে আমরা আগামীকাল না হয় পরশু আবার ক্লাস করব। আমার বাকি ১৪ থেকে নিয়মগুলো আমার রেডি করতে হবে। দেরি করে আমি অবশ্য পরবর্তী ক্লাসটি এখানে লাইভ ক্লাসের মাধ্যমে আপলোড করব। প্রতিদিন রাতে একটা জিনিস খেয়াল করবেন, আমার ২ টা পেজ আছে। ৩ টা আছে সব মিলে। একটা হচ্ছে মামুন স্যার, আরেকটা হচ্ছে যে মামুনস কিডস কেয়ার এটা, আরেকটা হচ্ছে মামুনস লার্নিং একাডেমি। ৩ টা পেজ আছে। আপনি দেখবেন কোনো না কোনো পেজে প্রতিদিন রাতে আমি ফ্রিতে ক্লাস করছি। আমি অবশ্যই একটা রুটিন পাবলিশ করব। এই পেজে কোন দিন করব, ওই পেজে কোন দিন করব। ঠিক টপিকস এর ধারাবাহিকতা রক্ষা করে প্রতিদিন রাত ১০ টায় ইনশাআল্লাহ ফ্রিতে ক্লাসগুলো চলমান রাখবো। আর যদি কারো যদি অনলাইনে কোর্স করতে মন চায় যে আমার কাছে পড়বেন বা আপনি কি করবেন যে টাকা দিয়ে প্রাইভেট পড়বেন, যে এরকম যদি কোনো কিছু হয়, তাহলে জানাবেন। যদি আমার পজিশন ভালো হয়, শিক্ষার্থী বেশি হয়, তাহলে অবশ্যই সেটাও শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এখন পুরাপুরি অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যে আমি ক্লাস করতে পারবো। মোটামুটি একটা আত্মবিশ্বাস চলে আসছে এবং আমিও মোটামুটি আগের থেকে একটু অ্যাডভান্স হয়েছি। প্লাস কিভাবে করব, কিভাবে রেকর্ড করব, লাইভ রিভিউ দিব, সবগুলো মোটামুটি শিখছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, 13 নম্বর যে নিয়মটা দেখতে পাচ্ছি এই নিয়মটা একটু বুঝাই দিই। 13 নম্বর বলেছি যে সাধারণত কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, অর্থাৎ কয়টি ভার্ব থাকবে? দুটি ভার্ব থাকে। তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আপনি কি করতে পারবেন? আইএনজি যোগ করতে পারবেন। আর যদি কখনো কোন একটা উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে টু প্লাস ভার্ব করতে হবে, অর্থাৎ এটাকে মানে দুই ভাবে করতে পারবেন। একটি কি করবেন, আপনি হয়তো ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন, অথবা ২ নাম্বার 2 প্লাস ভার্ব করবেন। অর্থাৎ কি বলবেন? সরি, 2 প্লাস ভার্ব করবেন। আপনি চাইলে 2 প্লাস ভার্ব দিতে পারবেন, চাইলে আইএনজি যোগ করতে পারবেন। তবে একটা সমস্যা হচ্ছে, আপনি খেয়াল করবেন পরবর্তী ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তবে যদি কোনো উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আপনি টু ইউজ করবেন। আচ্ছা, সমস্যা নাই। আপনি পরবর্তী দেখে নেবেন, আমার ক্লাসে থাকবে, আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কখন থেকে ক্লাস শুরু হবে আগামীকাল বা কবে কমেন্ট করবেন? আচ্ছা না, আমি পেজে বলে দেব। আমি যদি রাত ১০টায় ক্লাস করি তাহলে আমি আপনাদেরকে দুপুরে বা সকালের দিকে বা রাতে বা আগামীকাল ক্লাস করব একদিন আগে বা সকালবেলায় আমি পেজে একটা নোটিশ দেব যে আজকে রাতে ক্লাস হবে। এটা আমি বলে দিব ইনশাআল্লাহ। কোন, কোন দিন হবে, অথবা আমি সাম্প্রতিক সময়ে একটা রুটিন করে দিব। কোন, কোন পেজে কোন, কোন দিন ক্লাস করব আমি ফ্রিতে। কোন টাকা দিতে হবে না। এটা ফ্রিতে বিনামূল্যে চলবে। আচ্ছা, এরপরে যাই, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি। আর আমার কাছে কোনো কোচিং-টোচিং বা এরকম করার দরকার নেই। আমি ফ্রিতে ক্লাসগুলো করব। সমস্যা নাই। ইনশাআল্লাহ আগামী বছর থেকে শুরু করব। টাকা দিয়ে পড়ানোর কাজটি। এখন না। আগে প্রথমত দেখি আমি ক্লাস করে আমার শ্রোতারা বা আমার যে ফলোয়ার আছে, যারা আমার থেকে আমাকে দূর দূরান্ত থেকে দেখছে, তাদের শিক্ষার্থীগুলা বা ছেলেমেয়েরা আমার পড়া কতটুকু বুঝতে পারে? তারা যদি বুঝতে না পারে পড়বে কি জন্য? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, যেটা এটা দেখিয়ে দিই। মানে এখানে বলেছে এখানে আই ওয়াস আছে। এটি একটি ভার্ব। ঠিক আছে? আই ওয়াস আছে। এটি একটি ভার্ব। আই ওয়াস হিম। তারপরে বলেছে এরপরে যদি আরেকটি শূন্যস্থান দিয়ে আছে, আপনি যদি এখানে ভার্বটি বসান, আপনি কি করবেন? গোয়িং করবেন। ঠিক আছে? এই যে গোয়িং করবেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে আরেকটা বি নাম্বার দেখবো, সেটা হচ্ছে আই ডু নট ওয়ান্ট। এখানে এই শব্দটা হচ্ছে ওয়ান্ট, এটার ভার্ব। এরপর যদি পরবর্তী আমি এই শব্দটা এখানে বসাতে চাই, আমি কি যোগ করব? আইএনজি করব। এল ই এ বি আই এন ই এন জি দিব। মানে ইটা কেটে যাবে, ই থাকবে না। যদি কখনো কোন একটা শব্দের শেষে যদি ই থাকে, আপনি এটার সাথে যদি আইএনজি যোগ করেন তাহলে কি করবেন? ইটাকে বাদ দিবেন, তারপর আইএনজি যোগ করবেন। আচ্ছা, এরপর সি নাম্বার দেখবো। সি নাম্বার এখানে লেখা আছে আই স আছে, তারপর এখানে বাট আছে, এখানে এটি একটি ভার্ব। আরেকটি ভার্ব যদি আপনাকে বসাতে হয়, আপনি কি করবেন? এটার সাথে আইএনজি যোগ করবেন। তার মানে এই যে আইএনজি যোগ করবেন। যদি কখনো কোনো একটা উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? টু প্লাস ভার্ব বসাতে হবে। তো আমরা ১৩টি নিয়ম শেষ করেছি। ক্লাসটি অনেকক্ষণ করলাম। প্রায় ১০টা থেকে এখন ১১টা ২০ বাজে। ১ ঘন্টা ২০ মিনিট। ক্লাসটি শেষ করব। তবে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি আমার ক্লাসটি আপনার ভালো লাগে, আপনার সন্তান যদি বোঝে, তাহলে অবশ্যই কি করবেন? এই ক্লাসটি শেয়ার করে রাখবেন। প্লাস কেউ যদি আছে বা আপনার ফ্রেন্ড সার্কেলে বা পরিচিত, তাদেরকে আমার পেজটি ইনভাইট করবেন বা আমার পেজটি পরিচিত করায় দিবেন, যেন তারাও যেন ক্লাসটা করতে পারে। ঠিক আছে? একজনে বলেছে আপনার ক্লাসটা বেশ সময় করতে পারিনি। তারপরও যতটুকু দেখলাম খুব ভালো লাগলো। ধন্যবাদ ম্যাম। আশা করছি পরবর্তী ক্লাসগুলো আপনার ছেলে দেখবে। আমি এটা আশা করছি। আমি ক্লাসগুলো করে যাব আমাদের শিক্ষার্থীদের জন্য। আর পরবর্তী বছর থেকে আমার নেক্সট ইয়ার 2026 অর্থাৎ 2026 থেকে আমি গ্রামার বা ইংরেজিটা ইনশাআল্লাহ প্রফেশনালি অনলাইনে কি করব? বা বেইচ এর মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। আশা করি আপনারা আপনার সাথে থাকবেন। আজকে এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।